দেখো তোমাদের নবম শ্রেণীর আজকে প্রথম চ্যাপ্টার ভৌতবিজ্ঞানের পরিমাপ পরিমাপ শুরু করছি। হ্যাঁ, পরিমাপ যাকে ইংলিশে কি বলে, মেজারমেন্ট বলে। পরিমাপ, আচ্ছা, মানে কোনো কিছুকে মেজার করা বোঝায় পরিমাপ বলতে। তো মনে করো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে বলে যে আমাকে কিছু পরিমাণ চাল দাও, তাহলে সেই চালের পরিমাণটা তো মেজার করে দিবে না দোকানদার। তার মানে মনে করো তুমি গিয়ে বললে আমাকে 5 কেজি চাল দাও, তাহলে এটাকে সে পরিমাপ করলো। তাহলে এটা কিসের পরিমাপ হলো? এটা হলো ভরের পরিমাপ। ভরের পরিমাপ। তাহলে দেখো, এই ভর আমি এখানে মাপলাম। এবার কেউ মনে করো অনেক লম্বা, কারোর হাইট অনেক বেশি আর কি, অনেক লম্বা, ধরলাম যে তারা উচ্চতা হলো 7 ফিট, তো 7 ফিট আর কি, এইভাবে লেখে। তো দেখো 7 ফিট, আর কেউ হয়তো বেটে অনেকটাই খাটো, সে হয়তো 4 ফিট। এবার এর সাহায্যে আমি কি বোঝাচ্ছি? এর সাহায্যে আমরা উচ্চতাকে বোঝাচ্ছি। তার আমি কি পরিমাপ করলাম? এখানে পরিমাপ করলাম উচ্চতা। তাহলে এই যে যাদেরকে আমি পরিমাপ করতে পারছি, অর্থাৎ এই যে রাশিগুলো পাচ্ছি আমি, ঠিক আছে, তো যেগুলো পরিমাপযোগ্য হয় আর কি, তাদেরকে আমরা বলি আবার ভৌত রাশি। তাহলে এখান থেকে আমরা নতুন একটা জিনিস শিখলাম, সেটা কি? ভৌত রাশি। তাহলে ভৌত রাশি কাকে বলে? ভৌত রাশি বলতে বোঝায় যাদের আমরা পরিমাপ করতে পারি, অর্থাৎ পরিমাপযোগ্য। পরিমাপযোগ্য যে কোনো যে কোনো প্রাকৃতিক বিষয়, অর্থাৎ এখানে উদাহরণ যেমন আমি বললাম উচ্চতা, ভর, এছাড়া আরও কিছু হতে পারে, যেমন সময়। সময়টা হতে পারে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, ঠিক আছে, এইসব। তো সময়ের সাথে সাথে এখানে দেখবে আরও আছে, যেমন আয়তন, ঠিক আছে, এসবও হয়। তো যেসবকে যাকে পরিমাপ করতে পারি সেগুলোই কিন্তু ভৌত রাশি, মনে রাখবে। এবার এগুলোর ভাগ আছে আবার কীরকম হয়? এটার ভাগ বলতে দুই প্রকার মেনলি আমি লিখতে পারি। একটা হলো স্কেলার রাশি, আর এটা হলো ভেক্টর রাশি। এবার এই স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি আমরা ডিটেলসে পড়ব। স্কেলার বলতে বোঝায়, দেখো আমি লিখছি, পরের পেজে লিখি। দেখো স্কেলার রাশি, অর্থাৎ স্কেলার বলতে কাদেরকে বুঝি আমরা? মনে করো যাদের শুধুমাত্র মান আছে, যাদের শুধুমাত্র মান আছে। একটা উদাহরণ দিই, যেমন দেখো তোমাকে মনে করো বললো যে এই সুতোটার দৈর্ঘ্য মাপো। এই সুতোটা কি হবে? মনে করো ধরলাম যে 5 সেন্টিমিটার। তার মানে এইটুকুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, এটার কি কোনো দিক আছে? এইদিকে বা এদিকে এরকম কোনো কি দিক আছে? দৈর্ঘ্যকে আমরা কি কোনো দিক দিয়ে বলি যে 5 সেন্টিমিটার এইদিকে ওইদিকে, এরকম বলি কি? বলি না। শুধুমাত্র 5 সেন্টিমিটার তো 5 সেন্টিমিটারই। আবার সময় যেমন 2 সেকেন্ড, আমি কি বলি যে সময় 2 সেকেন্ড ডান দিকে, সময় 2 সেকেন্ড বাঁ দিকে? এরকম তো বলি না। তাহলে এদের শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, ঠিক আছে, কোনো দিক নেই। এই কথাটা উল্লেখ করতে হবে, যাদের শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই বা অভিমুখ নেই বলতে পারো। তো এই সব রাশিগুলোকে আমরা বলবো স্কেলার রাশি।
আর আছে ভেক্টর রাশি। এটা খুবই জটিল জিনিস। জটিল ঠিক না, উঁচু ক্লাসে উঠলে ভালো করে বুঝতে পারবে। আপাতত ভেক্টর রাশি বলতে আমরা কি কি জানি দেখব। ভেক্টর রাশি বলতে বোঝায় মানও আছে, দিকও আছে, দুটি আছে। মান ও দিক দুটি আছে। যেমন মনে করো তোমাকে বললাম আমি যে বেগ বেগ বললে মনে করো বললাম যে 5 মিটার/সেকেন্ড বেগে একটি গাড়ি যাচ্ছে। একটি গাড়ি যাচ্ছে। এবার দেখো গাড়িটা যে যাচ্ছে, গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তোমাকে বলতে হবে না। মনে করো বললাম যে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে। তাহলে এখানে দেখো স্পেসিফিকভাবে আমি বলে দিলাম, দিকটা বলে দিলাম, তাই না? তাহলে এইটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, ভেক্টর রাশি হয়ে যাবে। এছাড়া বল, তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো বল কি জিনিস, 7-8-এ ছিল। তো বল কি আসলে, বল মানে হলো আমি যা প্রয়োগ করলে বস্তুটার হয়তো কোনো স্থান পরিবর্তন হয়, তাই তো? তার মানে কি আমি হয়তো এদিকে একটা বল প্রয়োগ করলাম, এদিকে ধাক্কা দিলাম, এটা সরে গেল, এই জায়গা থেকে এই জায়গায় সরে গেল। তার মানে কি হলো, আমি তো বলটা প্রয়োগ করলাম একটা দিকে, বল প্রয়োগ করলাম না। তার মানে কি দিক তো আছে। তার মানে কি হবে, এইটা কিন্তু হয়ে যাবে ভেক্টর রাশি। তো এরকম এই বল, বেগ, ত্বরণ, ত্বরণ আমরা শিখবো নেক্সট চ্যাপ্টার ডিটেলসে। তো এইসব কিছু কিন্তু হবে কি ভেক্টর রাশি। অর্থাৎ মনে রাখবে মেন জিনিস যে মান ও দিক দুটিই থাকবে যার, ঠিক আছে? তো এছাড়াও কিছু কিছু জিনিস আমাদের আরও পড়তে হবে। দেখো এদের পার্থক্যটা যেমন বিশেষ ইম্পর্টেন্ট খুব, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, পার্থক্য লিখতে বলে। তো পার্থক্য তো বেসিক পার্থক্য তো বুঝতেই পারলে যে একটার মান আছে, একটার দুটোরই মান আছে, একটার দিক নেই আর একটা দিকও আছে। কিন্তু মনে করো তোমাকে বললো যে 2 মিটার যোগ 2 মিটার, ঠিক আছে? তাহলে 4 মিটার হবে। অর্থাৎ আমি স্কেলারে যোগ করলাম, এটা স্কেলার যোগ, এটাকে বলে স্কেলার যোগ। অর্থাৎ এটাও একটা দৈর্ঘ্যের একক, এটাও একটা দৈর্ঘ্যের একক, তাই না? এটাও কি দৈর্ঘ্য, এটাও আমাদের কি দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক যোগ করলে কি পাওয়া যাবে, আরেকটা দৈর্ঘ্যের এককই পাওয়া গেল না। এবার দেখো এইটাও কি ছিল, স্কেলার রাশি, এটাও স্কেলার রাশি, এটাও স্কেলার রাশি। অর্থাৎ এদের কোনো দিক আছে কি, দিক নেই তো। তার মানে নর্মাল যোগ বিয়োগ হবে। যেমন তোমরা সংখ্যাগত যোগ বিয়োগ শেখো, যেমন 2+2 4, 3+3 6, এরকম করে নর্মাল যোগ বিয়োগ হয় ওদের ক্ষেত্রে স্কেলারের সময়। কিন্তু এটাই যদি আমি ভেক্টর দিয়ে বলি তাহলে কিন্তু হবে না এরকম। আমাকে বললো যে কোনো একটা ব্যক্তি হয়তো মনে করো তোমার কথাই বলছি, মনে করো তুমি স্কুলে গেলে, বাড়ি থেকে স্কুলে গেলে। এবার বাড়ি থেকে যখন স্কুলে গেলে, তোমার বাড়ি মনে করো এটা, ঠিক আছে? এটা বাড়ি থেকে তুমি স্কুলে গেলে, এটা তোমার স্কুল। এবার এটা আমার বাড়ি, এটা আমার স্কুল। এবার বাড়ি থেকে স্কুলে গেলাম আমি, হয়তো আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব হয়তো 500 মিটার। আমি 500 মিটার কোন দিকে গেলাম, ডান দিকে গেলাম, কিন্তু হ্যাঁ উল্লেখ করতে হবে এখানে ডান দিক, যেহেতু এখানে আমার ছবি অনুযায়ী ডান দিকে হচ্ছে, তাহলে ডান দিকে। এবার নিশ্চয়ই তুমি স্কুলে থাকবে না, বাড়ি স্কুল থেকে বাড়ি ফিরে আসবে আবার, তাই না? স্কুল শেষ হওয়ার পরে তুমি বাড়িতে ফিরে আসলে। তার মানে তুমি কি হলো, দেখো 500 মিটার যেমন ডান দিকে গেলে, তেমনি 500 মিটার কোন দিকে যাবে আবার, তোমাকে তো বাঁ দিকে আসতে হবে না, নাহলে তুমি বাড়ি কেমন করে আসবে? তাহলে তোমাকে বাঁ দিকে আসতে হলো। অর্থাৎ দেখো এটা আমার বাম দিক। তাহলে ডান দিকে গেলাম 500 মিটার এবং বাঁ দিকে গেলাম আবার 500 মিটার। তার মানে আমার আলটিমেটলি কি কোনো জায়গার স্থান পরিবর্তন ঘটলো? আমি তো সেই জায়গায় ফিরে আসলাম আবার, যেখানে ছিলাম আমি। তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে সরণ বলি আমরা। তো এই সরণ একটি ভেক্টর রাশি হয়। তো এর ক্ষেত্রে কি হবে দেখো, তুমি যখন ডান দিকে গেলে তখন তুমি কি দিয়ে প্রকাশ করবে এটাকে, প্লাস প্লাস এত মিটার। তাহলে যখন তুমি বাদিকে আসলে, তুমি সংখ্যা রেখা যখন করছিলে মনে আছে, সংখ্যা রেখা যখন করতে অঙ্কগুলো এরকম হতো না, ডান দিকে গেলে আমরা প্লাস ধরতাম, বাদিকে গেলে মাইনাস ধরতাম, অনেকটা ওরকমই। আমি ডান দিকে ধরলাম পজিটিভ, তাহলে বাদিকে কি ধরবো, নেগেটিভ ধরবো, 500 মিটার।
তাহলে দেখো এইবার কি যোগ বিয়োগ করলে কি নর্মাল যোগ বিয়োগ হলো? একটা যোগ চিহ্ন দিয়ে লিখলাম, একটা বিয়োগ দিয়ে লিখলাম, তার মানে কিন্তু এবার আর নর্মাল যোগ বিয়োগ হলো না। তো এরকম যোগ বিয়োগ করার ফলে দেখো শূন্য চলে আসলো, কিন্তু তুমি কিন্তু আসলে 500 কিন্তু 1000 মিটার চলে গেছে অলরেডি। তোমাকে যদি বলতো যে তুমি কতটা পথ অতিক্রম করেছো, তাহলে তোমাকে বলতে হইতো যে 500 + 500 1000। যেটা বললাম লিখে দিচ্ছি আমি। তোমাকে যদি বলতো যে তোমার অতিক্রান্ত পথ কত, অতিক্রান্ত পথ, তাহলে তুমি বলতে যে 500 + 500 নর্মাল হতো। কেন? কারণ অতিক্রান্ত পথ মানে তো দৈর্ঘ্যই একটা, তাই না? দৈর্ঘ্য তো স্কেলার রাশি হয়, তাহলে স্কেলার রাশিতে যোগ বিয়োগ কী হয়? নর্মালভাবে হয়। তাহলে 1000 মিটার। তাহলে বুঝতে পারলে তো, নর্মাল যোগ বিয়োগ তখনই হবে যদি সেটা স্কেলার রাশি হয়, আর যদি ভেক্টর হয়ে যায় তাহলেই কি হবে আমাদের, এটাকে বলে ভেক্টর যোগ বিয়োগ। হ্যাঁ, যখন আমাদের দিকটাকে ধরতে হয়। তো এই দিক ধরার জন্যই কিন্তু দেখো যে এরকম আমি একটার মধ্যে প্লাস লিখলাম, একটার মধ্যে মাইনাস লিখলাম, ঠিক আছে? তাহলে বুঝতেই পারলে, তাহলে নর্মাল যোগ বিয়োগ হবে না, ভেক্টরের সাহায্যে আমরা যখন যোগ বিয়োগ করবো তখন একটু আলাদা হয়। তো আমরা ওই 11-এ গিয়ে শিখবো যে এদের একটা স্পেশাল নিয়ম আছে আবার, এই যোগ বিয়োগ ভেক্টরের যোগ বিয়োগ করার জন্য দুটো সূত্র হয় আর কি। তো সেই সূত্রগুলো হলো, দুটো নামগুলো বলে দিচ্ছি একটু আমি, ওই ত্রিভুজ সূত্র, আর একটা হয় হলো সামুদ্রিকের সূত্র। তোমাদের ক্লাস 9-এও একটু আছে সামুদ্রিকের সূত্রটা, পরের চ্যাপ্টারের দিকে আছে সামন্তরিকের সূত্র। তো এই সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে যোগ বিয়োগ হয় ভেক্টরের। তারপরে আরেকটা আছে, মজার জিনিস আছে, গুণ। এই গুণের ক্ষেত্রেও আমি বলতে পারি, দেখো গুণ, নর্মাল গুণটা যেমন কি 2 × 2 করলে 4 পাওয়া যায়, তো কিন্তু যদি তুমি ভেক্টর গুণ করো, ভেক্টর গুণে কিন্তু ডিরেকশন দিয়ে গুণ করতে হবে, মানে তোমাকে দিক বলতে হবে, তুমি কোন দিকে যাচ্ছ, ডান দিকে যাচ্ছ, বাঁ দিকে যাচ্ছ, তখন তোমাকে দিক দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, এরকম গুণ দুই ধরনের হয়, একটু আমি নামটা বলে দিই। এই এই গুণের মধ্যে একটাকে বলা হয় ডট গুণ, একটাকে বলা হয় ক্রস গুণ। মানে তোমরা যে এরকম গুণ লিখলে আর এরকম গুণ লেখো, তোমরা তো একই জিনিস লেখো না, দুটোই 4 লেখো, বাট এরকম কিন্তু আসলে হবে না। উঁচু ক্লাসে গিয়ে দেখবে তখন আমাদের ডিরেকশন চলে আসবে, ডিরেকশন চলে আসলে তখন ডট এবং ক্রসের জন্য আলাদা আলাদা অ্যান্সার আসবে, ঠিক আছে? তো আপাতত এইটুকু জানলেই হবে, 9-এর জন্য এইটুকুই যথেষ্ট। মানে এই গুণ আমরা উঁচু ক্লাসে গিয়ে শিখব। তো তখন বলছিলাম, যেটা দোকানে গেলে তুমি দোকানে গিয়ে বললে যে আমাকে এত কেজি চাল দাও, 10 কেজি চাল দাও, ঠিক আছে? এবার তুমি যে বললে যে আমাকে 10 কেজি চাল দাও, এবার তুমি যদি দোকানে গিয়ে শুধু বলতে চাও আমাকে 10 দাও, তাহলে কি বুঝতো দোকানদার? তখন দোকানদার বুঝতো না। তাহলে তুমি একটা সঙ্গে এমন একটা জিনিস ব্যবহার করলে, যে জিনিসটার সাহায্যে তুমি সহজেই দোকানদারকে কি করতে পারলে, বোঝাতে পারলে যে আমাকে এত পরিমাণ, আমাকে চালটা দাও। তার মানে আমাকে কোনো কিছুকে বোঝাতে গেলে আমাকে একটা সহজ জিনিসকে ধরতে হয়, যেটা সবাই বুঝতে পারে, তাই না? তো এই যে জিনিসটা আমি ধরলাম, কেজি যে বললাম, তো এর সাহায্যে দোকানদার সহজেই বুঝে গেল যে আমার কাছে চাল চাইছে এবং কতটা পরিমাণ চাইছে সেটাও বুঝে গেল। তো এর সাহায্যে কি হলো, তুমি কোনো একটা রাশিকে প্রকাশ করতে পারলে, ঠিক আছে? তো শুধু প্রকাশ না, মানে তুমি একদম পরিমাপ করতে পারলে, পরিমাপ, পরিমাপ ঠিকভাবে বললে পরিমাপ করা যায় আর কি। মানে তুমি এমন একটা জিনিসকে ধরবে, সেই জিনিসের সাহায্যে কোনো রাশিকে সহজেই পরিমাপ করা সম্ভব। যেমন আমি এখানে কেজি ধরেছি, কেজি, তাহলে এর সাহায্যে আমি কতটা পরিমাণ নেব, সেই পরিমাণটা, সেই ভরটাকে আমি সহজেই বলতে পারবো, ঠিক আছে? তাহলে এটা কি একটা একক হলো, এটার নাম হলো কি একক। এটা কার একক? ভরের একক, ঠিক আছে? ভরের একক। তাহলে একক কাকে বলে? একক হলো এমন একটা পরিমাণ, এমন একটা, যাকে আমরা প্রমাণ হিসেবে ধরি এবং ধরে কি করি, আমি কোনো রাশিকে পরিমাপ করি, ঠিক আছে? অর্থাৎ একককে আমরা এইভাবে লিখতে পারি যে একক ছাড়া কিন্তু কোনো জিনিস অর্থহীন। হ্যাঁ, মনে রাখবে। যেমন এখানে 10টা কি, এই 10টা হলো একটা সংখ্যা, এই সংখ্যা সঙ্গে একক কিন্তু লিখতেই হবে, ওই জন্য দেখো গুণ আকারে লিখলাম একক। এটা ছাড়া কিন্তু কোনো রাশির পরিমাপ করা অর্থহীন। তাহলে এটা কি? ভৌত রাশির পরিমাপ। এটা সমান সমান আসলো কি, আসলো ভৌত রাশির পরিমাপ।
এই এককের সংজ্ঞা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এককটা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে। এককটা খুব ইম্পর্টেন্ট। একক তাহলে কি বুঝলাম? একক মানে হলো এমন একটা জিনিস, এমন একটা পরিমাণ যেটাকে আমরা কি করি, প্রমাণ হিসেবে ধরি। যেমন দেখো ১ কেজি কিন্তু সবসময় ১ কেজিই থাকে, এটা কিন্তু পরিবর্তন হয় না আর। ওই জন্য একে প্রমাণ হিসেবে বলা হয়, যে প্রমাণ ধরে যে রাশিগুলিকে আমি পরিমাপ করতে পারি, যেমন এখানে ভরে পরিমাপ করছি আমি, ঠিক আছে? তো এরকম জিনিসকে আমরা কি বলবো, এরকম সুবিধাজনক পরিমাণকে আমরা কি বলবো, একক বলবো সেই রাশির। বোঝা গেল আশা করি। আবার ভিডিও পজ করে নাহলে দেখে নিবে। নেক্সট দেখো, এর কেন প্রয়োজনীয়তা, কেন আমরা এর খুব প্রয়োজন, এককের কেন দরকার হয় সেটা দেখবো আমরা। দেখো, তো আমি তো প্রথমেই বললাম যে কেউ দোকানে গিয়ে শুধু বলছে, মনে করো যে 10 কেজি, 10 কেজি না বলে শুধু 10 দাও, 10 চাল দাও, তাহলে তো অর্থহীন না? তো সেরকমই কোনো একটা মনে করো, তোমাকে বলো, মনে করো পরীক্ষা স্কুলে একটা অঙ্ক আসছে, সেই অঙ্ক তোমাকে বলছে যে তুমি এত সেমি 5 সেমি সরলরেখা আঁকো। এবার তোমার বন্ধুর খাতা দেখলে তুমি, খাতায় না, কোশ্চেনে দেখলে তুমি, ওর কোশ্চেনে হয়তো ওঠেনি 5 সরলরেখা আঁকো। তো সে তো বুঝতে পারবে না, না যে 5 এখানে কি বলেছে আমাকে, এখানে সেন্টিমিটার বলেছে নাকি মিটার বলেছে, কিছু তো বোঝা যাচ্ছে না, তাই না? তার মানে কি অর্থহীন হয়ে গেল না জিনিসটা? তাহলে এটাও কিন্তু একই জিনিস আর কি, ওই যে যখন বললাম 10 কেজির কথা, এখানেও তাই। ওই একক ছাড়া কোনো কিছুই অর্থহীন হয়ে হয়ে যাবে, ঠিক আছে? তারপরে মনে করো, তাহলে এখানে যদি 5 মিটার থাকতো, সেই 5 মিটার আসলে কত সেন্টিমিটারের সমান? 500 সেন্টিমিটারের সমান, ঠিক আছে? তাহলে সেন্টিমিটার এবং মিটারের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম আমি। যেমন তোমরা তো শিখছো মিটার থেকে সেন্টিমিটার বের করা, ওরকমই আর কি। তো বিভিন্ন একক, যেমন মিটার একটা একক, সেন্টিমিটার একটা একক, তো এদের মধ্যে সম্পর্ক জানতে পারি আমরা, ঠিক আছে? যেমন আমি বলতেই পারি যে এই 500 সেন্টিমিটারটা কি 5 থেকে তো অনেক বেশি, তাই না? তো এরকম আর কি। তো কিছু কিছু পয়েন্ট আছে, দেখবে বইয়ের মধ্যে দেওয়া আছে, ওগুলো একটু পড়ে নেবে। এই এককের মেন হলো তোমার একক ছাড়া কোনো কিছু অর্থহীন, এটা তো মনে রাখতে হবে, এটা লিখতেই হবে। তারপরে তোমার বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে, এটাও লিখতে হবে। এই দুটোই মেন পয়েন্ট আমাদের। তারপরে কিছু কিছু নিয়ম আছে আমাদের শিখতে হবে, একক লেখার কিছু কিছু নিয়ম। যেমন মনে করো, আহ, কেউ মনে করো দূরত্বের একক লিখলো, দূরত্বের একক লিখলো, মিটার লিখলো, ঠিক আছে? সো মিটার কিন্তু কেউ ক্যাপিটালে লিখবে না, এম, এটা কিন্তু লিখলে হবে না, সবসময় কিন্তু স্মলেই এম লিখতে হবে। তারপরে মনে করো কেউ লিখলো কিলোমিটার, কিলোমিটার মানে কি, অনেক সময় দেখবে যে কিলো, কেতে তো কিলো, এমতে তো মিটার, তাহলে কি ডট দেবো মাঝখানে, ডট দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের কিন্তু কি এম লিখতে হয়, এভাবে লিখতে হয়, কোনো কিন্তু ডট দেওয়া যায় না। তারপরে মনে করো সিঙ্গুলার প্লুরাল এখানে হবে না কিন্তু, যেমন আমি তাহলে তো এখানে লিখতাম যে 5 মিটার 500 সেন্টিমিটার্স, আমি কি লিখেছি তাই? এরকম কিন্তু লেখা যায় না, মনে রাখবে। তারপরে মনে করো যে কোনো বিজ্ঞানীর নাম আছে, মনে করো যেমন বলের একক, তোমরা জানো এটা, বলের একক কি ছিল? বলের একক হলো নিউটন, তাই না? নিউটনকে আমরা কিন্তু এন দিয়ে লিখি, ক্যাপিটাল এন। এই যে বার কিন্তু নেগেটিভ মানে তোমার এই স্মল লেটারে কিন্তু লিখবে না, তাহলে কিন্তু ভুল, হ্যাঁ? বিজ্ঞানীর নাম কিন্তু সবসময় ক্যাপিটালই হবে। তারপরে এসব কিছু কিছু আছে নিয়ম, এগুলো দেখে নিও, এগুলো ভালো করে মনে রাখতে হবে কী কী নিয়মে লেখা হয়। তারপরে কখনোই দুটো একসাথে পার দেওয়া যায় না। পার মানে কি, মনে করো তোমাকে বললো যে ত্বরণের একক লেখো, যেমন ত্বরণের একক কী হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, ঠিক আছে? এটা তো ঠিকই আছে, এরকম করে পার লেখা যায়, ঠিক আছে? কিন্তু মনে করো তোমাকে বলেছে যে এমন একটা একক লিখতে বলছে, মনে করো ৩টা আছে এখানে, মনে করো এম, মিটার, পার হয়তো সেকেন্ড, হয়তো এখানে কিছু একটা আছে, আরেকটা মনে করো লেখা আছে টেম্পারেচার, মনে করো থিটা আছে, মনে করো এটাকে থিটা বলি আমরা। আচ্ছা থিটা ছাড়ো, থিটা দিয়ে না লিখে অন্য কিছু লিখছি।
মনে করো এখানে আরেকটা বলছে দৈর্ঘ্য বলছে, মনে করো না, দৈর্ঘ্য লিখলে তো একই হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, দৈর্ঘ্য না। আর এটা উদাহরণটা চেঞ্জ করে দিই। যেমন মনে করো বলছে যে সময়ে মনে করো সেকেন্ড আছে, মিটার আছে, মিটার পার সেকেন্ড পার কেলভিন এরকম আছে, উষ্ণতা কেলভিন। এরকম তিনটাকে কিন্তু পাশাপাশি লেখা যাবে না এরকম করে। তাহলে তোমাকে তখন এইভাবে লিখতে হবে -1 K-1, মানে ওইগুলোকে -1 হিসেবে লিখতে হবে, সূচকের নিয়মে লিখতে হবে। তোরা ম্যাথে শিখবে এগুলো, সূচকের নিয়মে শিখতে হবে, হ্যাঁ, লিখতে হবে তখন। তো এইভাবে করতে হয়। এরপরে তোমরা পাবে একক বিহীন ভৌত রাশি। একক বিহীন কাকে বলে, একক বিহীন কেন হয় আর কি, এগুলো দেখবো আমরা। একক বিহীন ভৌত রাশি, দেখো মনে করো তোমাকে বলে দিয়েছে যে এমন একটা রাশি লেখো যাদের একক ছাড়া, একক ছাড়া রাশি তো জানোই কি হয়, বলে দিচ্ছি দেখো। মনে করো বিকৃতি, বিকৃতি জিনিসটা নতুন, বিকৃতি আমি বলে দিচ্ছি একটু। মনে করো একটা সুতো আছে, যে সুতোটা হলো প্রসারণশীল, একটা গার্ডার হলো গার্ডার। এবার তখন মনে করো গার্ডার বা রাবার হয় না, রাবার, এরকম রাবার একটা আছে। এবার রাবারটাকে টান মারলে মনে করো এইভাবে, টান মারলে কী হবে, বড় হবে ও। ধরলাম ওর দৈর্ঘ্য ছিল L1, এর দৈর্ঘ্য হয়ে গেল L2। মানে মনে করো এটা ছিল 5 সেন্টিমিটার, এটা হয়ে গেছে হলো 7 সেন্টিমিটার, একটু বড় হয়ে গেল না? এবার তাহলে কতটা বড় হলো, কতটা বিকৃতি হয়ে গেল, এখানে চেঞ্জ হলো কতটা, 2 সেন্টিমিটার চেঞ্জ হলো মাত্র। 5 থেকে 7 হয়ে গেছে মানে কি 2 সেন্টিমিটার চেঞ্জ হয়েছে না? এবার কত চেঞ্জ হলো, 2, কতর মধ্যে চেঞ্জ হলো, 5-এর মধ্যে। তাহলে দুইটাই তো দৈর্ঘ্য, তাহলে বিকৃতিকে এইভাবে লেখা হয়, বিকৃতি অর্থাৎ কতটা দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে দেখো এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক কি হয়, দৈর্ঘ্যের একক হয় মিটার, এটার একক কি হবে, মিটারই তো হবে। তো এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, দুইটাই দৈর্ঘ্য, দুইটাই মিটার। কাটাকাটি করলে কি থাকলো, কিছুই থাকলো না, এক থাকলো। তো এক তো আর কোনো তোমার একক না, তাই না? তার মানে কি হয়ে গেল, একক বিহীন হয়ে গেল। তো এইভাবে আমরা লিখতে পারি যে বিকৃতি হলো একটি একক বিহীন ভৌত রাশি, অর্থাৎ সংজ্ঞাটা এইভাবে লিখবো আমরা, যে যখন দুটি সমজাতীয় রাশির মধ্যে অনুপাত হবে। সমজাতীয় মানে কি, যেমন এখানে দৈর্ঘ্য আর এখানেও দৈর্ঘ্য, এটা হলো সমজাতীয়। তাহলে সমজাতীয় রাশির যখন অনুপাত হয় তখনই সেটা কি হবে, এই এককবিহীন হয়ে যাবে, হ্যাঁ। আরেকটা উদাহরণ যেমন দেওয়া যায়, দেখো এই উদাহরণটা দিচ্ছি, কেমিস্ট্রির একটা উদাহরণ দিই। যেমন পারমাণবিক ভর, এটা কেমন হবে, একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, আর এটা কি হয়, একটি হাইড্রোজেন পরমাণুর ভর, হাইড্রোজেন পরমাণুর ভর, মানে হাইড্রোজেনের সাপেক্ষে করতে হয়। তাহলে দেখো দুটোই তো ভর, তাহলে ভর এবং ভর এগুলোর কি হয়, কেজি কেজি, কাটাকাটি করলে কি থাকবে, থাকবে কিছু, থাকবে না। তারপরে আবার এক হয়ে গেল, তার মানে কি আবার একই জাতীয় রাশি, মানে সমজাতীয় রাশি, এদের অনুপাত। তাহলে আবার কি হয়ে গেল, এটাও কিন্তু আমাদের সেই এককবিহীন। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এছাড়াও আরও হয় আপেক্ষিক গুরুত্ব, তারপরে আপেক্ষিক আর্দ্রতা, এগুলো হয়, এগুলো মনে রাখবে। আপেক্ষিক গুরুত্ব আমরা 10-এ গিয়ে শিখবো, আপেক্ষিক আর্দ্রতা 9-এই আছে, 9-এই শিখবো। তুল্যাঙ্ক ভার উচ্চ ক্লাসে গিয়ে শিখতে হবে। এবার আসে ব্যতিক্রম, কিছু কিছু ব্যতিক্রম আছে যে আনতে হবে আমাদেরকে। যেমন কোণ, কোণ আসলে কি, যেমন এরকম একটা কোণ,
একটা অ্যাঙ্গেল, এখানে থিটা ধরলাম, একটা কোণ এ বি সি, এরকম একটা কোণ তৈরি করেছে থিটা। থিটা দিয়ে আমরা কোণকে প্রকাশ করি। এবার এই কোণকে প্রকাশ করার জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এবার দেখো যে এখানে বৃত্তচাপ কোনটা? বৃত্তচাপ মানে কিন্তু এই যে বিসি অংশটা কিন্তু বৃত্তচাপ। তো বিসি হলো একটা বৃত্তচাপ, এইটুকু। আবার ব্যাসার্ধ কোনটা? এই এবিটা হলো একটা ব্যাসার্ধ। এবার দেখো এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, তাই না? দুটি দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কাটাকাটি কি হওয়া উচিত? এক হওয়া উচিত না? এবার এক হওয়ার জন্য এটা কি হবে? এখানে কিন্তু মাত্রা বিহীন হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তাও না, এর মাত্রা থাকে, এর মাত্রা আছে। এর সরি, মাত্রা কেন বলছি? মাত্রা তো পরে শিখবো আমরা। মাত্রা না, একক আছে। হ্যাঁ, একক কিন্তু আছে। আমরা মাত্রা শিখবো নেক্সট দিন। হ্যাঁ, মাত্রা বলে একটা জিনিস আমরা শিখবো নেক্সট দিন। তার আগে দেখো একক আছে এটারও। যেমন এটা বলছিলাম একক বিহীন, এটার একক আছে। এককটা কি? তাহলে এটা একক হবে রেডিয়ান। এটা কিন্তু মনে রাখবে। নাম কোথা থেকে আসলো সেটা তোমার এখানে ওভাবে দরকার নেই জানার, শুধুমাত্র মনে রাখবে এককটা কি, রেডিয়ান হয় আর কি। একক, এটার একক রেডিয়ান হয়। যেমন আমাদের দৈর্ঘ্যের একক যেমন মিটার হয়, তেমনি এটাও রেডিয়ান হয় আর কি। এরকম করে মনে রাখবে। এছাড়াও ঘনকোণ একটা আছে, এটা মনে রাখবে। ঘনকোণ এগুলো পরীক্ষা আসে, কিন্তু ব্যতিক্রমগুলো খুবই আসে। ঘনকোণ, ঘনকোণের জন্য হয় হলো স্টে রেডিয়ান। সামনে একটা স্টে লাগিয়ে দিবে, স্টে রেডিয়ান। আজকে আমরা আরেকটা টপিক শিখবো, ছোট করে, অল্প একটা ছোট করে একটা টপিক করে ফেলি। দেখো এরপরে শিখবো আমরা একক, মৌলিক একক কাকে বলে, এগুলো শিখবো। মৌলিক একক এবং লব্ধ একক। একক মেনলি কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা কি? মৌলিক একক, আর একটা কি হয়? লব্ধ একক হয়। দেখো মৌলিক কোনটা? মৌলিক কাকে বলে? মনে করো এরকম আছে দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্যের একক বানানোর জন্য তো শুধুমাত্র মিটার, যেমন জানি আমরা দৈর্ঘ্য মানে মিটার একক, তাই না? এবার এই দৈর্ঘ্যের একক লেখার জন্য কি অন্য কোনো এককের সাহায্য লাগলো আমার? ও তো একাই তৈরি হয়ে গেল, তাই না? ও তো অন্য কোনো এককের সাহায্য নিল না। অন্য এককের সাহায্য নেওয়া মানে কি? যেমন মনে করো আমি লিখলাম যে ক্ষেত্রফল। ক্ষেত্রফল নিলে কি হয়? মনে করো দৈর্ঘ্য লিখলাম, গুণ লিখতে হবে প্রস্থ। ঠিক আছে? কেউ লিখলো মনে করো আয়তন। আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দেখো এখানে তিনটা সাহায্য লাগছে, এখানে দুটো সাহায্য লাগছে, কিন্তু এইখানে তো একটাই। দৈর্ঘ্য মানে শুধু মিটার, এখানে কারো সাহায্য লাগছে না। তারপরে মনে করো ভর। ভর মানে শুধু কেজি মনে করো, তাই না? একক তো কেজিতে হয়, গ্রামেও হয়। গ্রাম আমরা শিখবো, সিজিএস পদ্ধতি বলে, এগুলো পরে আসছি। তার আগে জেনে রাখো যে এদের এককগুলো কি হয়। এদের কিন্তু অন্য কোনো এককের সাহায্য লাগছে না, অটোমেটিক একাই তৈরি হচ্ছে। সময়, এগুলো মেন, দৈর্ঘ্য ভর সময়, এগুলো কিন্তু কারোর সাহায্য ছাড়াই তৈরি হয়। হ্যাঁ, যেমন সেকেন্ড। কিন্তু আমি যদি লিখতে চাই বেগ, মনে করো কোনো একটা গাড়ি মনে করো 5 সেকেন্ড সময়ে সে 10 মিটার গেল, মানে কিছুটা স্মরণ করেছে, কিছুটা সরলো গাড়িটা আর কি। তার মানে কি? স্মরণ এবং সময়, এটা কিন্তু মিটার হয়, এটা কিন্তু সেকেন্ড হয় একক। দেখো বেগের একক বানানোর জন্য কি লাগলো আমার? মিটারের সাহায্য লাগলো, আবার সেকেন্ডেরও সাহায্য লাগলো। তাহলে কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড, বা এইভাবেও লেখা হয় মিটার সেকেন্ড -1। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেসব ভৌত রাশি এককগুলি এক বা একাধিক একক বা মৌলিক একক বলতে পারো, যেগুলো তো মৌলিক একক,
তো এক বা একাধিক মৌলিক এককের সাহায্য নিয়ে গঠিত হয়। তাহলে লব্ধটা কি? এরা এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে তৈরি হয়। ঠিক আছে, তো তাদের আমরা বলি লব্ধ একক। তো এইটুকু পড়ে ফেলো তোমরা, আমরা পরের ভিডিওতে পরেরটুকু দেখবো। হ্যাঁ, এই চ্যাপ্টারের বাকিটুকু দেখব। আজ এইটুকুই থাক।